আর হচ্ছে তোমাদের এই যারা আসবে না তাদের একটু পরে বুঝাই দিও। আহ, চেষ্টা করো আর কি বুঝাই দেওয়ার আর আপডেট রেখো, এটাই বলবো। আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছি, দাঁড়াও। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যালো। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। যাচ্ছে। তো আচ্ছা, আজকে আমরা হচ্ছে দুই টাইপের ডিফরমেশন নিয়ে করবো। আচ্ছা, তোমাদের অনেকে হচ্ছে মিটিং জয়েন করতে চাচ্ছে, সেটা হচ্ছে ইউএপি ভেরিফাইড ইমেল ছাড়া। তো তাদেরকে বলো ইউএপি যে ইমেল সেটা দিয়ে জয়েন করতে, তাহলে আর আমার অ্যাডমিট করা লাগবে না, বুঝছো? তো আচ্ছা, আজকে আমরা অ্যাক্সিয়াল ডিফরমেশন নিয়ে কাজ করবো। তো এটার ব্যাপারে তোমরা আগে একটু বেসিক আইডিয়া আছেই তোমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটে। তো অ্যাক্সিয়াল একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল ডিফরমেশন, যেটা কি আমি কোনো একটা মেম্বারে, সাপোজ আমি যদি এই অ্যাক্সিয়াল বরাবর ফোর্স দিলাম, এটা কি তার অ্যাক্সিস বরাবর যে ফোর্স সেটাকেই বলি কি অ্যাক্সিয়াল ফোর্স। তো অ্যাক্সিয়াল বরাবর ফোর্স যদি আমি দিই তাহলে সে অবশ্যই কি বড় হবে। তাহলে কি এই যে এটুক তার হইলো, তাহলে কি সেটা কি তার ডিফরমেশন হইলো। ঠিক আছে। আর স্ট্রেন কি, এটা কি ইনিশিয়াল লেন্থ ছিল এল, তাহলে স্ট্রেন কি হবে ডিফরমেশন ওভার এল, এটা কি আমাদের স্ট্রেন যেটা আমরা বলি। ঠিক আছে। তাইলে অ্যাক্সিয়াল বরাবর একটা ডিফরমেশন হলো, তাহলে কি সেটা একটা পাইলাম আমরা, কারণ অ্যাক্সিয়াল ফোর্সের কারণে। আর আরেকটা ডিফরমেশন কি হতে হবে, সাপোজ তুমি একটা সিম্পল বুক রাখো, যদি এভাবে রাখো টেবিলের পাশে। তো এই বুকের যদি তুমি এই সারফেস বরাবর, বুকের এইখানে সারফেস বরাবর যদি তুমি ফোর্স দাও, তাহলে কি এটাকে একটা শিয়ার ফোর্স হিসেবে জেনারেট হবে। তাহলে শিয়ার ফোর্স, তাহলে বুক যে বইয়ের ডিফরমেশনটা কিরকম হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে। তাহলে কি এই নিচে যখন তুমি একে এখানে ফোর্স দিবা, তো এই নিচে কি আরেকটা রেজিস্ট্যান্স ফোর্স উদ্ভব হবে, এটা তোমরা জেনে আসছো। তাহলে কি এটা কি আমাদের আসলে এটা হচ্ছে শিয়ার ফোর্স, যে ফোর্সটা হচ্ছে আমাদের সারফেসের প্যারালাল কাজ করে, সেটা হচ্ছে শিয়ার ফোর্স। আর এই আগের যে ফোর্সটা কি ছিল আমাদের সারফেসের, এটা যদি সারফেস হয় এটার পারপেন্ডিকুলার কাজ করতেছে, তাহলে কি অ্যাক্সিয়াল ফোর্সের অ্যাঙ্গেল কত হয় 90 ডিগ্রি, শিয়ার ফোর্সের অ্যাঙ্গেল কত হয় 0 ডিগ্রি। ঠিক আছে। তাহলে শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি শিয়ার স্ট্রেন হবে একটা, শিয়ার ডিফরমেশন হবে। তাহলে শিয়ার ডিফরমেশন কতটুক হইলো, এই যে এটুক, এই যে ডেল্টা এস, এই এসটা দিয়ে আমি বুঝাচ্ছি শিয়ার ডিফরমেশন ডিউ টু শিয়ার। ঠিক আছে। তাহলে শিয়ারের স্যার, ডিফরমেশন। স্যার হ্যাঁ, শিয়ার ফোর্সের অ্যাঙ্গেল 0 ডিগ্রি বললেন? হ্যাঁ, হ্যাঁ, শিয়ার ফোর্স যখন সারফেসের কাজ করে, যে কোনো সারফেসে শিয়ার ফোর্স কাজ করে, সেটা অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। সারফেসের বরাবর কাজ করবে। যেমন তুমি যখন বিম আঁকো, এই যে বিমে তুমি যখন এখানে একটা, এখানে তোমার সাপোর্ট থাকে, এই যে এই ফোর্সটা কি এই যে সারফেস, বিমের সারফেস, এই সারফেসের পারপেন্ডিকুলার না এই ফোর্সটা, তাহলে কি এটা হচ্ছে অ্যাক্সিয়াল। আর যখন শিয়ার ফোর্স ড্র করছো, কি শিয়ার ফোর্সটা কি এই যে এই সারফেসেরই এভাবে যায়, তাহলে কি এটা প্যারালাল টু দ্য সারফেস। তাহলে কি এর জন্য অ্যাক্সিয়াল ফোর্স হচ্ছে 90 ডিগ্রি, শিয়ার ফোর্স হচ্ছে কত 0 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফোর্স জানি, তাহলে আমাদের ডিফরমেশন জানলাম, তাহলে এখান থেকে আমরা স্ট্রেন পাবো। তাহলে ডিফরমেশন আমাদের হয়েছে কত, ডেল্টা এস। আর ইনিশিয়াল লেন্থ কত ছিল, অবশ্যই এল ছিল, সাপোজ এল। তাহলে কি স্ট্রেন কত হবে, ডেল্টা এস ওভার এল। ঠিক আছে। তাহলে সেম ভাবে আমাদের অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কি ছিল, এটা তো তোমরা জানো, ই সিগমা সমান কি ই এপসাইলন। সিগমা হচ্ছে আমাদের স্ট্রেস, আর ই তো হচ্ছে আমাদের মডুলাস অফ রিজিডিটি, আর এটা কি স্ট্রেন। ঠিক আছে। তাহলে এটা কি, এটা কোথা থেকে আসে, হুক ফ্লো থেকে আসে। আচ্ছা, সেম ভাবে শিয়ার ফোর্সের ক্ষেত্রে কি হবে, এই স্ট্রেসটা কি হয়ে যাবে, শিয়ার স্ট্রেস হয়ে যাবে, যেটাকে আমরা টাউ বলি। ঠিক আছে। স্ট্রেনটা কি হবে, এই যে এটা কি হবে, মডুলাস অফ রিজিডিটি হবে জি। আর স্ট্রেনটা কি হবে, শিয়ার স্ট্রেন হবে, যেটাকে আমরা নাম দিতেছি কি ডেল্টা এস। ঠিক আছে, সেম জিনিস। ঠিক আছে। তাহলে ডেল্টা হচ্ছে আমাদের কি জি ইন্টু ডেল্টা এস। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই জি এর সাথে ই এর একটা রিলেশন আছে, এটা জানো কিনা। জি সমান হচ্ছে ই ডিভাইডেড বাই 2 × 1 + μ, এটা লিখে রাখতে পারো। ঠিক আছে। যদি তোমাকে কখনো ই দেয়া থাকে, জি না দেয়া থাকে, তখন জি বের করবে। আর যদি জি দেয়া থাকে তখন ই এভাবে বের করবে। আর মিউটা কি আমাদের পয়জনস রেশিও। জেনারেলি স্টিলের ক্ষেত্রে পয়জনস রেশিও হতে 0.3 হয়। ঠিক আছে। আচ্ছা, আমি
আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সিয়াল আর শিয়ার ডিফরমেশন বুঝলাম, স্ট্রেন ডায়াগ্রাম স্ট্রেনটা বুঝলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমাদের লাগবে কি? তাহলে আমরা সিগমা সমান কি পেলাম? ই এপসিলন। আবার সিগমা আমাদের কি? স্ট্রেন যেটা কি হলো, হ্যাঁ, সিগমা আমাদের কি? সিগমা হচ্ছে আমাদের ফোর্স বা স্ট্রেস, যেটা কি ফোর্স বাই এরিয়া, ফোর্স বললাম, এরিয়া ধরলাম এ। তাহলে সিগমা হচ্ছে কি পি বাই, এটাই আবার কি ই এপসিলন। আর এপসিলন আবার কি আমাদের? মাত্র বললাম ডেল্টা ওভার ইনিশিয়াল লেন্থ, যতটুকু বাড়ছে বা কমছে ডিভাইড বাই ইনিশিয়ালি কতটুকু ছিল। তাহলে আলটিমেটলি কি পেলাম? পি বাই এ সমান কি ই ইন্টু ডেল্টা বাই এল। তাহলে এখান থেকে আমরা পেলাম কি ডেল্টা সমান পি এল বাই এ ই। তাহলে এই ফর্মুলাটা কি আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের কি ডেল্টা, কি আমাদের ডিফরমেশন। ডিফরমেশন ডিফরমেশন আমরা জানি মিলিমিটারে কাউন্ট করি, মিলিমিটার কাউন্ট করেছে সেম ভাবে। তাহলে কি এটার জন্য কি আসবে? ডেল্টা এস আসবে। এটা কি পি হবে? পি এর জায়গায় হবে শিয়ার ফোর্স, এল তো এই থাকবে, এর জায়গায় কি এ শিয়ার এরিয়া থাকবে। এটা কি এই অ্যাক্সিয়াল ফোর্সের যে এরিয়া, শিয়ার ফোর্সের এরিয়া সেম হয়? হয় না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে অ্যাক্সিয়াল ফোর্সের সাপোজ তুমি অ্যাক্সিয়াল ফোর্স দিলা, মানে এটা তোমার ডিপেন্ড করে আর কি। যেমন এই বইয়ের ক্ষেত্রে তোমার যখন এই বইয়ের সারফেসটা চিন্তা করো, তো যখন তুমি এই সারফেস বরাবর তাহলে তুমি এরিয়াটা কি হবে? এই এসটা হবে, ঠিক আছে, নট কিন্তু এটা না। এটাও তো সারফেস, 6টা সারফেস থাকবে, তো 6টা কোনটা নিবা তুমি? যে এই সারফেস বরাবর ফোর্স আসতেছে সেই সারফেস বরাবর যে এরিয়াটা সেটা নিবা। তাহলে এ এস নাম দিলাম এটা, আর জি তো জি। তাহলে দেখো এটা এটা একই জিনিস। তাহলে আমাদের এটা বেসিক্যালি মনে রাখলে হবে, তাহলে কি এটা আমরা লিখতে পারবো পরে। তাহলে এটাতে কারো কি কনফিউশন আছে কোনো? না থাকলে আমি সামনে আগাবো। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডেল্টা, আর আমাদের হচ্ছে ডেল্টা এস। তাহলে একটা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফরমেশন, আর এটা কি শিয়ার ডিফরমেশন। স্যার ভিটা কি? শিয়ার ফোর্স। আর স্যার এএস টা মানে পুরোকে বুঝতে পারিনি। এসটা হচ্ছে সাপোজ তুমি এটা এখানে তো ধরো এই ব্লকটাই চিন্তা করো। এখানে তো সারফেস আছে 6টা, তো তুমি ফোর্স দিচ্ছ এই বরাবর, সাপোজ এই বরাবর তাহলে তুমি কি এই সারফেসের এরিয়া নিবা না? জি স্যার। এটা কি নাম দিচ্ছে এস, কারণ সারফেস তো এখানে একটা আছে, তুমি তো এই বরাবর ফোর্স দিচ্ছ, তাহলে এই সারফেস কেন নিবা? এর জন্য এটাকে স্পেসিফাই করার জন্য জাস্ট এস একটা নাম দিচ্ছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এটা গেল। তো এখন আসলে আমরা একটু অনেকগুলি এক্সাম্পল দেখবো আজকে, 6টার মতো। তাহলে এক্সাম্পল ওয়ান কি বলছে? বলছে একটা স্টিল রড আছে, এ স্টিল রড হ্যাভিং ক্রস এরিয়া 300 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। আচ্ছা, আমি আবারও বলতেছি, যারা ওই আনভেরিফাইড হচ্ছে ইমেল থেকে ঢুকতেছে তাদেরকে একটু বলে দাও যে ইউএপি ইমেল দিয়ে ঢুকতে, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্টিল রড হচ্ছে হ্যাভিং ক্রস সেকশন এরিয়া 300 মিলিমিটার স্কোয়ার। আচ্ছা, লেন্থ বলছে 150। হ্যাঁ, লেন্থ বলছে 150 মিটার। এটা হচ্ছে কি সাসপেন্ডেড ফ্রম ওয়ান এন্ড। বলছে সাপোজ এ টেনসাইল লোড অফ 20 কিলোনিউটন এট লোয়ার এন্ড ইফ দ্য ইউনিট মাস, মানে স্টিলের কি ঘনত্ব দেয়া আছে তোমাকে, গামা, গামা বা পি, রো যাই বলো, রো দেয়া আছে সাপোজ, তোমরা তো গামা চিনো না কোনো, তো রো, তোমাকে রো দেয়া আছে, রো স্টিল, ঠিক আছে। তারপর বলছে ই হচ্ছে দেয়া আছে 200, এটা মেগা নিউটন পার মিটার কিউব হবে না, এটা এমপি হবে ডিরেক্ট। এমপি, এমপি আমাদের কি ছিল মনে আছে? নিউটন পার মিলিমিটার স্কোয়ার, অথবা কি আর অনেক কিছু আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা গেল। বলছে ফাইন্ড দ্য টোটাল ইলংগেশন অফ দ্য রড, মানে কি ডিফরমেশন চাইছে আর কি, ঠিক আছে। তো এটা হবে কি আমাদের ডেল্টা। কেন ডেল্টা হইলো? কারণ এখানে কি দেখো, এই বারটার ক্ষেত্রে দেখো পুরোটা লোডই কি সব অ্যাক্সিয়াল লোড, বারটা এখানে ঝুলানো আছে, নিচে দিয়ে তুমি লোড দিচ্ছ। তো এখানে দুইটা কেস কেন দেখাইলো? ফার্স্ট কেস হচ্ছে 20 কিলো নিউটনের জন্য,
20 কিলোনিউটন একটা ফোর্স দিচ্ছে একেবারে বটম এন্ডে, তাহলে এই 20 কিলোমিটারের জন্য একটা কি ডিফর্মেশন হবে না? তো সেটার নাম দিচ্ছি আমরা ডেল্টা টু। আর এটা কি বারের তো নিজস্ব একটা ওয়েট আছে, সেলফ ওয়েট, যেটা ডাব্লিউ, ঠিক আছে, সেটার জন্য তো বারটা লম্বা হইতে যাবে। তাহলে কি দুইটা যোগ হবে, তাহলে কি একটা কি ডেল্টা ওয়ান, এটা কি ডেল্টা ও, তাহলে টোটাল ডিফর্মেশন কি হবে ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু। এখন বাকি সিম্পল, আমাদের ডেল্টার ফর্মুলা কি, এই ডেল্টা আর এই ডেল্টা একই কথা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ডেল্টা হচ্ছে কি আমাদের পি এল বাই এ। তাহলে পি দেয়া আছে 20 কিলোনিউটন, এল দেয়া আছে, বারের লেন্থ দেয়া আছে, এ দেয়া আছে, ক্রস সেকশন এরিয়া তোমাকে দেয়া আছে, ই ইও দেয়া আছে তোমাকে। তাহলে কি জাস্ট ভ্যালু পুট করবো, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একবার ডেল্টা ওয়ান বের করবো, একবার ডেল্টা টু বের করবো। তাহলে পিটা কিভাবে বের করবো? ফার্স্টে আমরা কেস ওয়ানের জন্য চিন্তা করছি, মানে ডেল্টা ওয়ান, আগে আমরা ডেল্টা ওয়ান বের করতেছি। তাহলে ডেল্টা ওয়ানের ক্ষেত্রে দেখো পুরা বারের ওয়েট তো প্রতিটা অংশে জুড়ে আছে, তাহলে তুমি তো আর প্রতি অংশ জুড়ে তো আর তুমি ডিফর্মেশন বের করতে পারবে না। তাহলে বারের ওয়েট জেনারেলি কোথায় থাকে? সেন্টারে থাকে, তাই না? অবশ্যই সেন্টারে থাকে। তাহলে সেন্টার থেকে যখন লোডটা দিবে, তাহলে সে কাকে টানবে? সে তো অবশ্যই উপরের পার্টটাকে টানার চেষ্টা করবে। সে কি নিচের পার্ট থেকে বড় হবে? না, সে উপরের পার্টটাকে টানার চেষ্টা করবে। তাহলে ডিফর্মেশনের জন্য আমরা ধরলাম উপরে, ঠিক আছে। তাই উপরে এই ডিফর্মেশন নামটা দিচ্ছি আমরা ডেল্টা ওয়ান। তাহলে উপরের ক্ষেত্রে কি হবে, এই ডাব্লিউ মানে এই যদি আমি সিম্পলি লেখার চেষ্টা করি, ডেল্টা ওয়ান কি হবে, ডাব্লিউ ডাব্লিউ ইন্টু এল। এর লেন্থ কত? 75 মিটার হবে না? পুরো বার তো 150 মিটার, বাট তুমি টানতেছো কতটুক লেন্থ? জাস্ট এটুক, এটা হচ্ছে 75 মিটার হবে এটা। আর এ, এ তো ক্রস সেকশনের ইউনিফর্ম, সমস্যা নেই। আর ই একই জিনিস। এখন কথা হচ্ছে তুমি ডাব্লিউটা কিভাবে বের করবা? তাহলে ডাব্লিউ এর আমাদের কি বারের ইউনিট ওয়েটে আছে, ভর সমান কি আমাদের আয়তন ইন্টু ঘনত্ব, মনে আছে? তো বারের এরিয়া, ক্রস সেকশন এরিয়া দেয়া আছে, প্লেন দেয়া আছে, এখান থেকে ভলিউম পেয়ে যাবা। রো এস দেয়া আছে, এটা গুণ করলে কি তুমি, এই যে দেখো ক্রস সেকশন, এই যে রো এস দিয়ে গুণ করছে, তারপরে কি এটাকে 9.81 দিয়ে গুণ করছে, তাহলে কি নিউটনে আসবে। নিউটনে আসার পর হচ্ছে এটাকে এই যে ভলিউম দিয়ে গুণ দিছে, এই যে 300 ইন্টু 150 ইন্টু কি 1000, আর সবগুলিকে মিলিমিটার নেওয়ার চেষ্টা করছে, দেখে আলটিমেটলি পি এর ভ্যালু এটা আসছে, ঠিক আছে। আর সব যেহেতু মিলিমিটার আমরা নেওয়ার চেষ্টা করবো, তাই আমরা কি সব মিলিমিটার আগে কনভার্ট করে নিব। তাহলে এখান থেকে ডেল্টা ওয়ান পেলাম 4.33 মিলিমিটার। সেম ভাবে ডেল্টা টু বের করবো। ডেল্টা টু এর ক্ষেত্রে তো আমার পি কনভার্সনে কিছু নেই, অলরেডি লোড দেয়া আছে 20 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে 20 কিলোমিটার মানে কি 20,000 নিউটন, ঠিক আছে। পি এল হচ্ছে কি, এবারে এল পুরাটা থাকবে কি একেবারে লোয়েস্ট পয়েন্টে 20 কিলোনিউটনটা কাজ করতেছে, ঠিক আছে। তো কি এল, এ, ই সব সেম। তাহলে কি এখানে 50 মিলিমিটার আসলো, তাহলে টোটাল ডিফর্মেশন কত হবে? এটা আর এটার যোগফল, ঠিক আছে। তাহলে কি আলটিমেটলি 54.33 মিলিমিটার। খুবই ইজি এটা, কনফিউশন থাকার কথা না। আর যদি কনফিউশন থাকে এখনো বলতে পারো। কি আছে? আচ্ছা, তাহলে আমরা সেকেন্ড ম্যাথে গেলাম। সেকেন্ড ম্যাথে দেখো কি বলছে। বলছে যে রিজিড বার, একটা বার আছে রিজিড এবিসি, একটা বার আছে, এটার কি লেন দেয়া আছে, এরিয়া দেয়া আছে, ই দেয়া আছে। এবার কি সব পিএসআই তে দেয়া, ঠিক আছে। তাহলে এবার আমরা কাউন্ট করবো কি ডিফরমেশন, জেনারেলি ইঞ্চে কাউন্ট করে, ঠিক আছে। যখন এই ফিট পাউন্ড দেয়া থাকে তখন ইঞ্চে, আর যখন কিলোমিটার দেয়া থাকে তখন কি মিলিমিটারে। এটা একটু মনে রাখার চেষ্টা করো। স্যার আরেকবার বলেন। যখন ফিট পাউন্ড থাকবে, ধরো যখন ফিট পাউন্ড থাকবে, যেমন এখানে কি সব ফিট পাউন্ড কেএসআই টা দেয়া, তখন কি তুমি এই ইঞ্চ মানে ডিফরমেশন কি ইঞ্চে ধরবা, কারণ তখন তার মিলিমিটার পাবা না। আর যখন কিলোমিটার থাকবে, মিটার থাকবে, তখন কি মিলিমিটার বের করবে ডিফরমেশন। আচ্ছা, আচ্ছা, এখন কোশ্চেনটা আমরা পড়ি আবার। বলছে কি দ্য রিজিড বার এবিসি শোন ইন ফিগার এত হিঞ্জড এট এ, এই পয়েন্টটা কি হিঞ্জ সাপোর্ট, মানে কি এই পয়েন্টে মোমেন্ট জিরো হবে অবভিয়াসলি। সাপোর্টেড বাই স্টিল রড, এই রডটা হচ্ছে স্টিলের রড। ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি ক্যান বি অ্যাপ্লাইড এট সি, মানে সি পয়েন্টে একটা লোড তুমি পি অ্যাপ্লাই করবা if stress in the steel rod is limited to 30 ksi and vertical movement of c must not exceed 0.1 inch। তাহলে সোজা বাংলায় কোশ্চেনটা কি বলছে, যে সর্বোচ্চ কত মানের লোড পি দিতে পারবা যেন স্ট্রেসের মানে স্টিলের স্ট্রেস 30 কেএসআই, হ্যালো,
কিছু বলছো? আচ্ছা, তো আমি আবার বলতেছি, তাহলে হচ্ছে সর্বোচ্চ কত মানের লোড অ্যাপ্লাই পি, মানে পি সর্বোচ্চ কত মানের তুমি অ্যাপ্লাই করতে পারবে যেন স্টিলের স্ট্রেস 30 কেএসআই এক্সিড না করে, এবং এই সি পয়েন্টে এটা তো অবশ্যই টানলে কি এখানে একটা ডিফর্মেশন হবে, এটা তো নিচে নেমে যাবে, তাই না? তো এই ডিফর্মেশনটা হচ্ছে বা মুভমেন্ট যেটা আমরা সেটা 0.1 ইঞ্চির বেশি এক্সিড করতে পারবে না। তো তোমাকে দুইটা ক্রাইটেরিয়া দিচ্ছে, একটা কি 30 কেএসআই ক্রাইটেরিয়া, একটা কি 0.1 ইঞ্চি ক্রাইটেরিয়া। তো এই দুইটা ক্রাইটেরিয়া থেকে তোমাকে আর কি অঙ্কটা করতে হবে। তাহলে ফার্স্টলি এটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তাহলে ফ্রি বডি ডায়াগ্রাম যখন আঁকবো, তুমি যদি নিচে টান মারতে চাও তাহলে কি তুমি ফোর্স দিবা নিচে, তাহলে কি স্টিলের স্ট্রেস রেজিস্টিং স্ট্রেস কি উপরে কাজ করবে অবভিয়াসলি, এরকম হবে। আর ডিফর্মেশন জিনিসটা কিরকম, এই জিনিসটা একটু নেমে যেতে চাবে এরকম ইনিশিয়াল এখান থেকে, এটা তো আর নড়বে না, এটা তো ফিক্স থাকবে, এরকম নেমে যেতে চাবে। তাহলে এখানে আমি 0.1 ইঞ্চি কিভাবে লিখে ফেললাম, কারণ আমাকে বলছে এটা 0.1 ইঞ্চির বেশি এক্সিড করতে পারবে না। তো এটা যদি 0.1 হয় তাহলে এটা কি আমি ধরবো ডেল্টা স্টিল ধরবো, এটা ছোট করে লেখা একটু বড় করে লিখি ডেল্টা স্টিল, ঠিক আছে? তো এটা হচ্ছে ডেল্টা স্টিল, আর এটা কি সি পয়েন্টের ডিফর্মেশন ডেল্টা সি বলি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি কি আননোন একটু দেখো। আমাদের ডেল্টা সি নোন, ডেল্টা স্টিল আননোন, এই পি স্টিলও আননোন, এটা কি হচ্ছে পি স্টিল, আর এটা কি পিসি যেটা, এটাও আননোন, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে মোমেন্ট নিলে দেখো কি হবে, যদি এতে মোমেন্ট নেই তাহলে কি আমি যদি মোমেন্ট এট এ, এই ক্লকওয়াইজ পজিটিভ হচ্ছে আমি 0 ধরলাম, তাহলে কি হবে মাইনাস পি স্টিল ইন্টু কত হবে 2 প্লাস পি সি ইন্টু কত হবে 3 আর 2 5 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কত পেলাম 2 পি স্টিল হচ্ছে কত 5 পিসি, ঠিক আছে? দেখো 2 পি স্টিল হচ্ছে 5 পিসি কে ওরা শুধু পি নাম দিছে। তাহলে এখান থেকে কি পি স্টিল পেয়ে যাবা, বা শুধু পিসি পেয়ে যাবো কত 2/5 মানে কত 0.4 পি স্টিল। এই জিনিসটা লেখছে দেখো পি ইকুয়ালস টু 0.4 পি স্টিল। তাহলে এখন অনেক কিছু তুমি পেয়ে গেছো। তাহলে প্রথম ক্রাইটেরিয়া কি তোমার, প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমার 30 কেএসআই এর বেশি যেতে পারবে না, তাহলে তুমি ধরে নাও। আবার পি আমাদের কি, পি স্টিল মানে কি ফোর্স মানে কি স্ট্রেস ইন্টু এরিয়া, তাহলে কি সিগমা স্টিল ইন্টু এরিয়া অফ স্টিল। তাহলে সিগমা স্টিল কত 30 কেএসআই বেশি যেতে পারবে, তাহলে 30 কেএসআই বসাও। এরিয়া অফ স্টিল কত, এরিয়া অফ স্টিল বলে দিয়েছে যে 0.5 ইঞ্চি স্কোয়ার, তাহলে 0.5 ইঞ্চি, তাহলে পি কত পেলা 6 কিপ। এখন আরেকটা কি পাইতে পারো, এখন এটাতে একটা পাইলে একটা ক্রাইটেরিয়া উপর পেলে 30 কেএসআই ক্রাইটেরিয়া, এখন আরেকটা কি মুভমেন্টের ক্রাইটেরিয়া যেটা 0.1 ইঞ্চি, তাহলে মুভমেন্টের জন্য ফেলাও। তাহলে ডেল্টা স্টিল বাই 2, এই জিনিসটা কি সিমিলার ট্রায়াঙ্গেলের মতো না? এখানে কি সিমিলার ট্রায়াঙ্গেল খাটবে অবশ্যই, তাহলে কি ডেল্টা স্টিল বাই হরাইজন্টাল লেন্থ কত 2 সমান কত এই 0.1 ইঞ্চি বাই হরাইজন্টাল লেন্থ কত 5। তাহলে এখান থেকে কত আসে, ডেল্টা স্টিল আসে আমাদের আলটিমেটলি 0.04 ইঞ্চি আসবে এরকম, ঠিক আছে? তাহলে এখান থেকে আসবে ডেল্টা স্টিল হচ্ছে 0.04 ইঞ্চি। তাহলে আবার ডেল্টা স্টিল আমাদের কি জানি ছিল পি এল বাই এই, তাহলে পি স্টিল এল বাই এই, পি স্টিল তুমি জানো না, বের করবা। এল কত, টোটাল কত, এটা কত এ হচ্ছে, এই স্টিলের লেন্থ কত 4 ফিট, এই যে 4 ফিট, 4 ফিট। তাহলে ফিটকে অবশ্যই ইঞ্চিতে নিবা, তাহলে 4 × 12, আর নিচে কি এ ক্রস সেকশন এরিয়া ই দেয়া আছে, তাহলে এখান থেকে পি পাইলে কত এত পাউন্ড, ঠিক আছে? এটা পাউন্ড মানে আসলে 12 কিপ অলমোস্ট। স্যার দেখো, পি স্টিল, হুম, বলো। স্যার পি স্টিল ইকুয়াল 6 স্টিল, এটা কোথায় স্যার ইনটু এস? আরেকবার, কোথায় পি স্টিল ইন্টু, স্যার ওই যে পি স্টিল ইকুয়াল 6 স্টিল ইনটু এস, এটা কোথায় থেকে পেলেন স্যার? ওটা সিগমা। সিগমা, তো সিগমা এটা একটু বুঝতেছি না আর কি স্যার। ফোর্স মানে কি স্ট্রেস ইন্টু এরিয়া না, স্ট্রেস এরিয়া, স্ট্রেস হচ্ছে 30 কেএসআই, এর জন্য 30 বসেছে, বুঝছো? জি স্যার। তো তাইলে এখন পি দুইটা পাইলা, একটা হচ্ছে 6 কিপ পাইলা
একটা হচ্ছে 6 কিপ পাইলে, একটা হচ্ছে 12 কিপ পাইলে। তাহলে এখন তোমার তো ফর্মুলা তো একটাই, তো হচ্ছে আগেই পাইছো পি হচ্ছে 0.4 পি স্টিল। তাহলে 0.4 পি স্টিল কত পাইছো? 12 কিপ বসাও, তাহলে কি 4.83 কিপ আসে। এটা তো পি স্টিল পাইছো, তোমার তো লাগবে পিসি। এখানে পিসি একটা পাইছো, আরেকটা পিসি লাগবে। তো এখন পি স্টিল থেকে আরেকটা কি পিসি পাবা 4.83। তাহলে কোনটা ছোট কোনটা বড়? অবশ্যই এটা 6 কিপ। তাহলে নিবা কোনটা? অবশ্যই স্মলারটা নিবা। কেন? স্মলারটা নিলে তোমার এই ডিফরমেশন ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে, স্ট্রেসের ক্রাইটেরিয়া স্যাটিসফাই হবে। যদি 6 কিপ নাও তাহলে কি স্ট্রেসেরটা স্যাটিসফাই হবে কিন্তু ডিফরমেশন কি এক্সিড করে যাবে 0.1। তাহলে কি সবসময় আমরা ছোটটা নিব? এতে আরো কোনো কনফিউশন আছে? এই পার্ট আর এই পার্ট কিন্তু হুবহু সেম, এটা মানে একই কথাই আবার লিখছে এই যে এখান থেকে। তো পি হচ্ছে 0.4 পি। হ্যাঁ, করতেছি দুইটা পার্ট কেন করতেছি? দুইটা ক্রাইটেরিয়া, একটা 30 কে এসআই এর জন্য করছো, আর এটা কি 0.1 ইঞ্চির জন্য করবে না? এই যে 0.1 ইঞ্চির জন্য এই পুরা পার্টটা। মানে প্রথম কেসে আমরা 0.1 ইঞ্চের নিচে নামতেছি, ওটা আমরা ধরতেছি না, পরে ধরতেছি তো। প্রথম তুমি দুইটা ক্রাইটেরিয়া ধরতে, একটা হচ্ছে তুমি প্রথমে খালি চিন্তা করতেছো স্ট্রেস এক্সিড হবে না, জি এর স্যার। পরেরটা চিন্তা করতেছো ডিফরমেশন এক্সিড হবে না। তো তুমি হ্যাঁ। এটার জন্য পাইছো পি পাইছো কত? 6 কিপ। এটার জন্য পাইছো কত? সাপোজ 4.5 কিবি ধরলা। তো তুমি যখন ফোর্স অ্যাপ্লাই করবে তুমি কোনটা অ্যাপ্লাই করবা? 6 কিপ নাকি 5 কিপ? 6 কিপ। কেন 6 কিপ অ্যাপ্লাই করো? 6 কিপ করলে তো 30 কে এসআই তুমি এক্সিড করতেছো না, সমস্যা নাই, কিন্তু এটা তো এক্সিড হয়ে যাবে। এটা তো 5 কিপে 0.1 ইঞ্চি ডিফরমেশন হয়ে যায়, তাহলে 6 কিপ দিলে কি 0.2 হয়ে যাবে না এটা? জি স্যার। তাহলে কি 5 কিপ নিবো আমরা। এই জি জন্য স্যার। দেখো লোয়ার টেনিস। আচ্ছা, তো 2 নাম্বার গেল। এরপরে আসো 3 নাম্বারে। তাহলে 3 নাম্বারের ক্ষেত্রে আমাদের হচ্ছে একটু ডিফারেন্ট এটা। এখানে এটা অঙ্কগুলি কিন্তু ইজি, মানে বেশি একটা কঠিন নেই। ফার্স্ট 2 লেকচারের ম্যাথগুলি একটু জাস্ট বুঝতে পারলেই হবে যে ডিফরমেশনটা কোথায় হচ্ছে। সেম ভাবে এক্সাম্পল 3 এর ক্ষেত্রে বলছে ইউনিফর্ম কনক্রিট স্ল্যাব অফ টোটাল ওয়েট ডাব্লিউ ইজ টু বি অ্যাটাচড অ্যাজ শোন ইন দ্য ফিগার। আছে এখানে একটা ফিগার দিছে। টু রডস হুজ লোয়ার এন্ডস অন দ্য সেম, মানে রড দুইটার সাথে কানেক্টেড এই বিমটা, ঠিক আছে? তাহলে ডিটারমাইন দ্য রেশিও অফ এরিয়াস অফ দ্য রড সো দ্যাট দ্য স্ল্যাবস উইল রিমেইন লেভেল। মানে তোমাকে বলছে যে কোশ্চেনটা হচ্ছে এই ফোর্স আছে অবশ্যই, তো এই ফোর্সটা দেওয়ার পর রডের এরিয়া কিরকম হইলে এই জিনিসটা ইকুয়ালি মানে বেঁকা হবে, মানে মানে সমানভাবে নেমে যাবে। সাপোজ এখানে একটা ডিফরমেশন হবে ডেল্টা, এখানে একটা ডিফরমেশন হবে ডেল্টা, বাট যদি তুমি এরিয়া সমান না হয় তাহলে কি জিনিসটা এভাবে বেঁকা হয়ে যেতে পারে না? অবশ্যই হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে তোমাকে বলছে যে এমন ভাবে এরিয়া সিলেক্ট করো যেন ডিফরমেশন হওয়ার পরও এটা সেম লেভেলে থাকে, এরকম নিচে নেমে যাবে বাট লেভেল সেম থাকবে। বুঝছো কোশ্চেনটা? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখন তোমাকে আবার অ্যাজ ইউজুয়াল ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। এই ফ্রি বডিগুলি কিন্তু দেয়া থাকবে না পরীক্ষায়, পরীক্ষায় খালি এটা দেয়া থাকবে, ঠিক আছে? এগুলি আঁকতে হবে। তাহলে দেখো প্রথমে কয়টা, যে একটা হচ্ছে সেলফ ওয়েট ডাব্লিউ, ডাব্লিউ কোথায় কাজ করে? মাঝে। তাহলে 3 ফিট আর 6 ফিট 9 ফিট আর কত 10 ফিট, তাহলে কাজ করবে কোথায়? 5 ফিটে কাজ করবে। তাহলে এখান থেকে 5 ফিটে কাজ করবে, তাহলে এখান থেকে কত আলটিমেটলি এক্সট্রা কত যাবে? 2 ফিট। এই যে দেখো 2 ফিট দিছে। তাহলে ডাব্লিউ এখানে কাজ করতেছে। পি স্টিল কি, যখন তুমি এটা খুলে ফেলবে, এটা কি পি অ্যালুমিনিয়াম, এটা হচ্ছে পি অ্যালুমিনিয়াম। আর এটা এই পাশেটা কি পি স্টিল। পি অ্যালুমিনিয়ামও জানো না, পি স্টিলও জানো না, ঠিক আছে? তাহলে তোমার যদি জিনিসটা ইকুয়ালি লেভেলে থাকতে হয়, তাহলে শর্ত কি এই, আচ্ছা এই এসব অঙ্ক করার ক্ষেত্রে তোমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম, আর এটা হচ্ছে কন্ডিশনস। কন্ডিশনস আইডেন্টিফাই করতে হবে, কন্ডিশন আইডেন্টিফাই না করলে অঙ্ক করতে পারবে না, কারণ তোমাকে আননোন দুইটা ইকুয়েশন দুইটা এরকম টাইপের কন্ডিশনস, ঠিক আছে? তাহলে আরেকটা কন্ডিশন আমি কি বুঝতে পারছি, যখন ডিফর্মেশন হবে ডেল্টা স্টিলও যা হবে ডেল্টা অ্যালুমিনিয়ামের তো তাই হইতে হবে, নাহলে তো হবে না। নাহলে তো কি সেম লেভেলে থাকবে? কখনোই থাকবে না। এই জন্য দেখো ডেল্টা স্টিল সমান ডেল্টা অ্যালুমিনিয়াম লিখছে, তারপর অঙ্কটা শুরু করছে।
তাহলে ডেল্টা স্টিল সমান ডেল্টা এলিমেন্ট, ডেল্টা স্টিল আমরা জানি কি পি স্টিল, এ স্টিল বাই এল স্টিল, ই স্টিল। সেম ভাবে অ্যালুমিনিয়ামের জন্য পি অ্যালুমিনিয়াম, এ অ্যালুমিনিয়াম, এল অ্যালুমিনিয়াম, ই অ্যালুমিনিয়াম। ঠিক আছে, আচ্ছা। তো হচ্ছে অ্যালুমিনিয়াম গেল, তাহলে হচ্ছে এখন পি কত? পি তো জানো না, পি অ্যালুমিনিয়ামও জানো না, পি স্টিলও জানো, বাট বাকিগুলি তো জানো। এল কত? 4 ফিট জানো। এল কত? 6 ফিট জানো। ই কত জানো, এটার ইও জানো। ঠিক আছে, তাহলে আননোন কি খালি তোমার হচ্ছে পিটা আননোন। ঠিক আছে, বাকি সব কি? আর এ তো তুমি বেরই করবা, এ রেশিওতে তোমাকে বের করতে বলছে। তাহলে এখন তোমাকে পি গুলি বের করতে হবে। তাইলে এটার জন্য এই দুইটা পয়েন্ট, এই যে এই দুইটা পয়েন্ট দেখো, এগুলি কি কোনো মোমেন্ট নিতে পারবে? সাপোজ তুমি যদি এটা ঠেলা দাও, এটা কি এভাবে চলে যাবে না? এটা কি আটকে রাখতে পারবে? আটকে রাখতে পারবে এই জিনিসটা? এরকম বেঁকা হয়ে যাবে? পারবে না। তাহলে কি এই রড গুলি আসলে কোনো মোমেন্ট নেওয়ার ক্যাপাবিলিটি নেই। তাহলে কি এই সব পয়েন্টে কি মোমেন্ট জিরো? অবভিয়াসলি। তাহলে কি তুমি একবার এই নাম দাও, এ পয়েন্ট একটা নাম দাও, বি পয়েন্ট একটা, তাহলে একবার মোমেন্ট এট এ নিবা, একবার কি মোমেন্ট এট বি নিবা। তাহলে যখন মোমেন্ট এট এ নিবা তখন কি এই পি অ্যালুমিনিয়াম বাদ যাবে। তাহলে মোমেন্ট এট এ নাও, তাহলে কি ডাব্লিউ ইন্টু 2 মাইনাস পি স্টিল ইন্টু কত, 4 আর 2 6 ইকুয়ালস টু 0। তাহলে কি ডাব্লিউ কত আসতেছে? 3 পি স্টিল। সেম ভাবে মোমেন্ট এট বি নাও এবার, তাহলে কি স্টিল বাদ যাবে। তাহলে কি পি অ্যালুমিনিয়াম ইন্টু কত, 4 আর 2 6 সমান কত, মাইনাস ডাব্লিউ ইন্টু কত, 4। তাহলে ডাব্লিউ কত আসতেছে? 3/2 পি অ্যালুমিনিয়াম। ঠিক আছে, দেখো আলটিমেটলি পি অ্যালুমিনিয়াম কত আসবে? 2/3 ডাব্লিউ, আর পি স্টিল কত আসবে? 1/3। তাহলে সবই তো ডাব্লিউ তে কনভার্ট হয়ে গেল। তাহলে বসায় দাও ভ্যালুগুলি। তাহলে সব আননোন, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এই ভ্যালু জানো, এই ভ্যালু জানো, এই ভ্যালু জানো, এই ভ্যালু জানো। তাহলে কি জাস্ট এ অ্যালুমিনিয়াম বাই এ স্টিল করে রেশিও পেয়ে যাবে। এটা কি বুঝছে সবাই? স্যার এখানে রডের ইয়েটা স্যার স্টেবিলিটি থাকবে না বেশি, যেহেতু মুভমেন্ট, রডের, ওই যে বললেন না যে মুভমেন্ট নিতে পারবে না, হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট এখানে রড। এরকম হয়ে থাকবে, জাস্ট এরকম ঝুলে থাকবে। তুমি একটা সুতার মধ্যে দুইটা সুতা ধরে একটা সাপোজ ব্লক ঝুলাই দাও, তাহলে কি সুতার কি কোনো মোমেন্ট নেওয়ার ক্যাপাবিলিটি থাকে? এটা তো জাস্ট সিম্পলি এমনি সোজা হয়ে থাকবে। বুঝছো? ওইভাবে চিন্তা করো। আচ্ছা, এটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি সামনে আগাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ডিফর্মেশনের ক্ষেত্রে এই তিনটা টাইপের ম্যাথ ছিল অ্যাক্সিয়াল ডিফর্মেশনের ক্ষেত্রে। এখন হচ্ছে একটু স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার এবং থার্মাল স্ট্রেস, এগুলি নিয়ে একটু আমরা আলোচনা করব। তাহলে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচারে আমাদের সমস্যা কি? নাম্বার অফ আননোনস কি থাকে? গ্রেটার দেন কি নাম্বার অফ ইকুয়েশন। তখন কি আমাদের এক্সট্রা কন্ডিশন আনতে হয় যেন আমরা অঙ্কটা করতে পারি। এটাই মেইন কথা। তাহলে এটার ক্ষেত্রে কি আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে হতে পারে, স্ট্যাটিক ইকুয়েশন লাগবে যেগুলি আছে। আর যদি অনেক কিছু আননোন থাকে তখন কি আমাদের জিওমেট্রিক্যাল ইকুয়েশন বা এডিশনাল রিলেশন আনতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো এইখানের ক্ষেত্রে তাহলে দেখো আবার আরেকটা এক্সাম্পল বলছে হচ্ছে দুইটা ভার্টিক্যাল রড, একটা দুইটা, ঠিক আছে, অ্যাটাচ টু এ রিজিড বার অ্যাজ ইউজুয়াল। এখানে কি ফোর্স কয়টা? একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, আইডেন্টিক্যাল এক্সেপ্ট এখানে এই রড দুইটা মানে হুবহু আইডেন্টিক্যাল, মানে এটার এ, এটার এ এক, এটার ই, এটার ই এক, জাস্ট লেনটা আলাদা। ঠিক আছে, এটার মানে হচ্ছে আইডেন্টিক্যাল। বলছে বিফোর ডাব্লিউ ওয়াজ অ্যাটাচ টু এ বার, before W was attached the attached before W was attached the bar was horizontal and the rods were stress free। মানে যখন W দেয়া হয় নাই তখন রডটাকে এরকম
হরাইজন্টাল ছিল, আর যখন ডাব্লিউ দেওয়া হবে তখন অবশ্যই কি এটা হেলে যাবে, তো বুঝাই যাচ্ছে। আর এখন ডাব্লিউ ওজন তোমাকে বলছে 6,600 পাউন্ড, তাহলে বলছে ডিটারমাইন দ্য লোড ইন ইচ রড, তাহলে লোড ইন ইচ রড বাই করতে বলছে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা কি এই পয়েন্টের সাপেক্ষে যেহেতু পুরোটা ঘুরে যাচ্ছে, তাহলে কি এই পয়েন্টের মোমেন্ট 0, তাহলে মোমেন্ট এট এ ইকুয়ালস টু 0 নাও। তাহলে কি কি পাবো, একটা হচ্ছে পি, এটা দুইটা তো, একটা হচ্ছে এ পয়েন্ট নাম, তো এটা কি এ পয়েন্ট দিব, আচ্ছা এটার নাম এ না দিয়ে এটার নাম দিচ্ছে এ পয়েন্ট, এটার নাম দিচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সাপোজ পি পয়েন্ট দিলাম, তাহলে মোমেন্ট এট পি 0, তাহলে কি আসবে পি, মানে এ পয়েন্টে ফোর্স পি ইন্টু কত, ইন্টু হচ্ছে 4, মাইনাস থাকবে মাইনাস পি বি ইন্টু কত 4 4 8 প্লাস 6,600 ইন্টু কত 4 4 8 ওই 2 10, তাহলে এখান থেকে কত পাইলা 4PA প্লাস 8PB হচ্ছে কত 10 ইন্টু 6,600, ঠিক আছে। দেখো এটাই আসছে ওদের, তারপর এটাকে জাস্ট এই 2 দিয়ে ভাগ দিয়ে ওরা এরকম আনছে, ঠিক আছে। তাহলে এটা একটা ইকুয়েশন পাইলা, তোমার আননোন দুইটা, তো ইকুয়েশন তো আরো একটা লাগবে, তার একটা কোত্থেকে পাবা, আরেকটা পাবা এই যে এই ডিফর্মেশন ক্রাইটেরিয়া থেকে। যখন এটা হেলে যাবে তখন কি হবে, নিশ্চয়ই এখানে একটা অ্যাঙ্গেল, এখানে একটা ডিফর্মেশন লেন্থ হবে, এখানে একটা ডিফর্মেশন লেন্থ হবে আলাদা। তো তোমাকে বলছে কি, যেহেতু এই দুইটা তাহলে কি একটা কি ডেল্টা বি বাই কত লিখতে পারবা 8 ইকুয়ালস টু কি ডেল্টা এ বাই কত লিখতে পারবা 4, তাহলে এখান থেকে কি পাইলা ডেল্টা বি হচ্ছে কত 2 ডেল্টা এ, অথবা ডেল্টা এ কত 0.5 ডেল্টা বি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে ওটা পাইছে আলটিমেটলি ডেল্টা এ হচ্ছে 0.5 ডেল্টা বি, তাহলে আবার ডেল্টা এ মানে কি পিএল এ, পিএল বাই এ ইন্টু এ পয়েন্টে, আর ডেল্টা বি কি পিএল বাই এ বি ইন্টু এ ই ইন্টু বি পয়েন্টে, তাহলে তো এ ই আমি তো বলছিলাম সমান, তো বাদ, তাহলে কি থাকবে 4PA সমান কি 0.5 পিবি, তাহলে 4PA সমান কি 3PB, তাহলে PA সমান কত হবে 3/4, মানে কি 0.75 পিবি, এটা হচ্ছে PA হবে। তাহলে দেখো আননোন দুইটা ইকুয়েশন, দুইটা পেয়ে গেলা, এটা একটা ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন, তাহলে দুইটা আননোন ইকুয়েশন সলভ করো, তাহলে কি পিবি আর PA পেয়ে যাবে। এটা কি বুঝছি, না বুঝলে বলতে পারো। হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে এটা গেল 1 নাম্বার, এরপরে আছে 2 নাম্বার যেটা, এটার ক্ষেত্রে দেখো একটা হচ্ছে রিজিড বার দেওয়া আছে, এ লাইট রিজিড বার ABCD শোন ইন ফিগার, এত is pinned at B তে পিন করা আছে, কানেক্টেড এট 2 ভার্টিক্যাল রডস, এখানে একটা ভার্টিক্যাল লোড, এখানে একটা ভার্টিক্যাল, আর এখানে একটা লোড। বার ওয়াজ ইনিশিয়ালি হরাইজন্টাল অ্যাজ ইউজুয়াল, তারপরে কি যখন তুমি রড স্ট্রেস ফ্রি ছিল, তারপরে কি যখন লোড অ্যাপ্লাই করবে তখন রডের স্ট্রেস কত আসবে, আগের মতোই ম্যাথ, ঠিক আছে। তাহলে সেম ভাবে ম্যাথটা করবো আমরা, তাহলে কি করব, এখানে দেখতেছো বি পয়েন্টের সাপেক্ষে ঘুরতেছে জিনিসটা, তাহলে তুমি যদি এখানে টান মারো, আগে এটা বুঝতে হবে এখানে টান মারলে রিয়াকশন গুলি কি, এটা নিচে নামবে আর এটা উপরে উঠবে, এটা যখন উপরে উঠতে যাবে তাহলে কি এটা কি নিচে ওকে ধরে রাখতে চাবে না, তাহলে কি এটা রিয়াকশন ফোর্সটা নিচে হবে, আর এটা যখন নিচে নামতে যাবে তখন এটা রিয়াকশন ফোর্সটা কি উপরে হবে। এই জন্য দেখো তীর চিহ্নের ডিরেকশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক শেষ। তাহলে মোমেন্ট এট বি স্যার আগের মতো, আরেকবার একটু বলবেন স্যার। যখন তুমি এই পি পয়েন্টে লোড দিবা, এই যে আবার দেখাই, এই পি পয়েন্টে যখন তুমি লোড দিবা তাহলে এই জিনিসটা তো আর হরাইজন্টাল থাকবে, তখন কি জিনিসটা এরকম বেঁকায় যেতে চাবে এটার সাপেক্ষে, তাই তো। তাহলে এটা যদি বেঁকা যায় তাহলে কি এ কি এই রডটাকে টানবে না, এই পি লোডটা, তাহলে কি রড কি করবে, সে তো নিচের দিকে থাকতে চাবে, এজন্য কি রডের রিয়াকশন ফোর্স কোথায় হবে, নিচে হবে।
সেম ভাবে এই রড কি এই আগের জায়গায় ফিরে যেতে যাবে, তাহলে কি সে কি রিয়াকশন ফোর্স কি উপরের দিকে দিবে? এজন্য দেখো এখানে রিয়াকশন ফোর্স গুলো কি নিচে, উপরে, আর এটা তো দেয় আছে, ঠিক আছে? তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে কি এখন আমাদের কন্ডিশন দুইটাই, একটা হচ্ছে মোমেন্ট নিব বি পয়েন্টে, তাহলে মোমেন্ট এট বি নাও, মোমেন্ট এট বি ক্লকওয়াইজ ইকুয়ালস টু 0 নাও। তাহলে কি নিবা? তাহলে একটা নিবা হচ্ছে মাইনাস পি অ্যালুমিনিয়াম ইন্টু কত দিবা, ইন্টু দিবা 4। তারপর হচ্ছে মাইনাস পি স্টিল ইন্টু কত দিবা 2, প্লাস পি ইন্টু কত 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেল না, পি ইন্টু, সেটা সুন্দর, প্লাস 2p স্টিল হচ্ছে কি 4p। এটা দেখো ওরা এটা লিখছে যে 4p অ্যালুমিনিয়াম প্লাস 2p স্টিল হচ্ছে 4p, পি দেয়া আছে কত 20 কিপ, 20 কিপ মানে কত 20,000 পাউন্ড, ঠিক আছে? তাহলে এটাকে ওরা পরে 4p মানে কি আলটিমেটলি 80,000 পাউন্ড এটা করছে। তাহলে এটা যদি পাউন্ডে লেখো তাহলে এই ফোর্সগুলি কি পাউন্ডে আসতে হবে অবভিয়াসলি, নাহলে তো এটা পাউন্ডে আসবে না। তাহলে কি ইউনিট কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। তো এখন আবার কি পি অ্যালুমিনিয়ামকে কি লেখা যায় আমাদের, ফোর্স মানে কি স্ট্রেস ইনটু এরিয়া। তাহলে পি অ্যালুমিনিয়ামকে কি লিখতে হবে, সিগমা অ্যালুমিনিয়াম ইনটু এ অ্যালুমিনিয়াম। সেম ভাবে এটা ক্ষেত্রে কি লিখতে হবে, সিগমা স্টিল ইনটু এ স্টিল। এটাই লিখছে দেখো, সিগমা অ্যালুমিনিয়াম এ অ্যালুমিনিয়াম সিগমা স্টিল এ স্টিল। এখন এ অ্যালুমিনিয়ামটা কি, আবার এ অ্যালুমিনিয়ামের এরিয়া দেওয়া আছে 0.75, এ স্টিলের এরিয়া আছে দেখা কত 0.5। তাহলে আমাদের আননোন কি সিগমা অ্যালুমিনিয়াম সিগমা স্টিল, শেষ। তাহলে কি একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তার মধ্যে আরেকটা ইকুয়েশন লাগবে, আরেকটা ইকুয়েশন আমি কোত্থেকে পাবো, এই যে ডিফর্মেশন ক্রাইটেরিয়া থেকে। তাহলে যদি ডিফর্মেশন ক্রাইটেরিয়া দেখো, তো এটা ডিফর্মেশন আলটিমেটলি কোথায় হচ্ছে, যে এইভাবে দেখো, এটা কি ডেল্টা অ্যালুমিনিয়ামের ডিফর্মেশন, এটা কি এ টু কি, এটা ডেল্টা স্টিলের ডিফর্মেশন। তাহলে অ্যাজ ইউজুয়াল আবার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে করো, তাহলে ডেল্টা অ্যালুমিনিয়াম বাই বেস কত 4 সমান কত ডেল্টা স্টিল বাই বেস কত 2। ডেল্টা অ্যালুমিনিয়াম আমাদের কি আবার পি অ্যালুমিনিয়াম এ অ্যালুমিনিয়াম, সরি ই, পি এল বাই এ ই, পি এল বাই এ ই মতো লিখবা, সাথে একটা 1/4 দিয়ে গুনতে পারে। এটা কি ডেল্টা স্টিল হচ্ছে পি স্টিল এল স্টিল এ স্টিল ই স্টিল ইন্টু 1/2। এখানে সবগুলিতে স্টিল থাকবে। তাহলে দেখো এটার ক্ষেত্রে তোমার কি এ জানা এ জানা ই জানা ই জানা, এলও জানা এলও জানা, তাহলে এখান থেকে পি, আচ্ছা আরেকটা কথা, এই পি এল এ ডেল্টা সমান যে পি এল বাই এ, এটা কিন্তু আরেকটা ফর্মে লেখা যায়, পি বাই এ কে কি লেখা যায় সিগমা, তাহলে কি সিগমা এল বাই ইও লেখা যায় ডেল্টাকে। এই জন্য দেখো ওরা সিগমা এল বাই ই লেখছে। তাই আমাদের এটাই তো ছিল যে এটা সিগমা স্টিল হবে কি আলটিমেটলি, ডেল্টা স্টিল হবে কত 0.5 ডেল্টা অ্যালুমিনিয়াম। এটা লেখছে ডেল্টা স্টিল হচ্ছে 0.5 ডেল্টা অ্যালুমিনিয়াম, তাহলে ডেল্টা হচ্ছে কি সিগমা এল বাই ই স্টিল, আর এটা কি সিগমা এল বাই ই অ্যালুমিনিয়াম। তো সিগমা তো আমি জানি না, এল জানি ই জানি এল জানি ই জানি, তাহলে এখান থেকে সিগমার আরেকটা ইকুয়েশন পেয়ে গেলাম। তো আননোন দুইটা, ইকুয়েশন দুইটা সলভ করো, অঙ্ক শেষ। স্যার হুম, ওই পি অ্যালুমিনিয়াম ইন্টু এল অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই এ অ্যালুমিনিয়াম ই অ্যালুমিনিয়াম হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ সরি ওই সরি, এটা অ্যালুমিনিয়াম হবে, এটা অ্যালুমিনিয়াম মানে যেটার জন্য যেটা লিখবে সেটা সব ওইটাই হবে, জি স্যার। এল অ্যালুমিনিয়াম। এটা অ্যালুমিনিয়ামের পুরাটা, এটা কি স্টিলের পুরাটা। তাহলে কি আলটিমেটলি এখানে আমাদের ইকুয়েশন সলভের কাজ। তোমরা চাইলে এখানে অ্যালুমিনিয়ামে কনভার্ট নাও করতে পারতা, জাস্ট আগের ম্যাথের মধ্যে এখানে কিন্তু অ্যালুমিনিয়ামে কোনো সিগমা কনভার্ট করেনি, মানে এখানে চাইলে কি তুমি সিগমা এ ইনটু এ এ লিখতে পারতো না, চাইলে তো এটা করতে পারো। ওরা এখানে এটা দেখাইছে যে অল্টারনেটিভ ওয়ে, বা তোমার এই সিগমা অ্যালুমিনিয়াম পর্যন্ত আনা লাগতো না, তুমি যদি এখান থেকে এটা একটা ইকুয়েশন আর একটা ইকুয়েশন কি থেকে পাইতে, এই যে এখান থেকে পাইতা, হিসাবে একই আসে ঘুরে ফিরে আর কি। মানে তোমার এখানে পি দিয়ে বের করতে, আর এখানে করা ডিরেক্ট স্ট্রেস, আর এখানে কোয়েশ্চেনটা দেখো, কোয়েশ্চেন কিন্তু একটা স্ট্রেস চাইছে ইনিশিয়াল, তখন কি তোমার
পি দুইটা বের হওয়ার পর ওটাকে আবার এরিয়া দিয়ে ভাগ দিতে হতো। ওরা এই কাজটা করতে চায় না দেখে আগে নিয়ে গেছে। ওরা এই কাজটা করতে চায়নি দেখে আগে স্ট্রেস নিয়েছে। আর আগের কোশ্চেনে দেখো কি ছিল, লোড চেয়েছে, এই জন্য ওরা কোনো স্ট্রেস দেয়নি। ঠিক আছে, এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? ফুলি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আর দুইটা মেথড আছে। একটা হচ্ছে কি থার্মাল, একটা দেখলাম আমরা হচ্ছে অ্যাক্সিয়াল ডিফারেন্স। শোনা যাচ্ছে? স্যার ক্লিয়ার না, কোনটা? মানে ভয়েস ক্লিয়ারলি আসছিল না এতক্ষণ। এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর আছে লাস্ট পার্ট আমাদের থার্মাল স্ট্রেস। তাহলে আমাদের সবসময় যে নর্মাল যে ফোর্সের কারণে যে স্ট্রেস হয় এরকম না। সাপোজ তুমি একটা ব্লক আছে স্টিলে, তো তুমি কিছুই করলা না, জাস্ট টেম্পারেচার বাড়ানো শুরু করলা, তাহলে দেখবে এটা কি আস্তে আস্তে বড় হওয়া শুরু হচ্ছে টেম্পারেচারের কারণে। তাহলে এটাকেই আমি বলতেছি কি ডেল্টা টি, থার্মালের কারণে যে ডিফর্মেশন। তাহলে কি আমাদের এটা মনে আছে? এটা আমরা পড়ছিলাম ছোটকালে, ডেল্টা টি আলফা এল ডেল থিটা, মনে ছিল? তো এখানে আমরা আলফা এল ডেল থিটা না বলে আলফা এল ডেল টি বলতেছি। ঠিক আছে, তো ডেল টিটা কি টি ইনিশিয়াল, সরি টি ফাইনাল মাইনাস কি টি ইনিশিয়াল। আর আলফা কি আমাদের হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন, এল তো আমাদের লেন্থি, আর টি কি টেম্পারেচার ডিফারেন্স। তাহলে আমরা যদি একটা ম্যাথে যাই, কোশ্চেনটা হচ্ছে বলছে এ ব্রোঞ্জ বার অফ 3 মিটার লং, 3 মিটার লং একটা ব্রোঞ্জ বার আছে, যেটা হচ্ছে ক্রস সেকশন এরিয়া দেওয়া আছে 320 মিলিমিটার স্কোয়ার। এটা দুইটা ওয়ালের সাথে কানেক্টেড, এখানে দুইটা ওয়ালের মাঝে আছে। তাহলে প্রথমে ইনিশিয়ালি টেম্পারেচার ছিল -20°C। ঠিক আছে, আচ্ছা, এখন গ্যাপ ছিল কত? 2.5 মিলিমিটার। মানে প্রথমে যখন এটাকে ইনিশিয়ালে, এটা হচ্ছে ফাইনাল, ইনিশিয়ালি -20°C ছিল, তখন হচ্ছে ওয়ালের মাঝে গ্যাপ ছিল কত? 2.5 মিলিমিটার। আর বলছে যে যখন টেম্পারেচার কত বাড়াবা যখন এই ওয়ালের মধ্যে কম্প্রেসিভ স্ট্রেস 35 MPa হবে। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। প্রথমে এই রডটা ছিল, মাঝখানে গ্যাপ ছিল, তো বলছে যে তোমার এই -20° থেকে টেম্পারেচার কত এক্সিড করলে এই জিনিসটা, এই গ্যাপ তো ফিল আপ করবেই, সাথে ওয়ালের মধ্যে আরো ঢুকে কম্প্রেসিভ স্ট্রেস 35 MPa জেনারেট করবে। তাহলে কি দুইটা কন্ডিশন, একটা হচ্ছে কি তোমাকে গ্যাপ পার করতে হবে আগে, মানে রডটা লম্বা হয়ে কি আগে এই গ্যাপটা পার করে আরো ওয়ালের ভিতরে আরো কিছু দূর যাইতে হবে, নাহলে তো ওয়ালের কম্প্রেসিভ স্ট্রেস জেনারেটই হবে না। যদি খালি এখানে গিয়ে থেমে যায় তাহলে কি ওয়ালে কোনো ফোর্স দিল সে? কখনোই না। তাহলে কি সে ওয়ালে আরো ঢুকবে। তাহলে যখন সে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হবে তখন কি সেটা কি আমাদের অ্যাক্সিয়াল ফোর্স ডিফর্মেশনের ক্রাইটেরিয়া চলে যাবে। তাহলে দুইটা, তাহলে আমাদের ডেল্টা টি যে হবে সেটা কি একটা, মানে ডেল্টা টি এমন হইতে হবে, মানে থার্মালের এক্সপ্যানশনটা এমন হতো যেন সে 2.5 মিলিমিটার ক্রস করে প্লাস ওয়ালে যে মানে ডেল্টার জন্য হচ্ছে ডিফর্মেশন সেটা পার করে, মানে এই ফোর্স অ্যাক্সিয়াল ফোর্স জেনারেট করে। তাহলে ডেল্টা টি এর ফর্মুলা কি আমাদের? আলফা এল ডেল টি, এটা তো জানি। আর সিগমা সমাধান ডেল্টা আমাদের কি সিগমা এল বাই, এটাও জানি। আর ডেল্টা তো হচ্ছে 2.5 মিলিমিটার। তাহলে এই ইকুয়েশনটা কি বুঝছো সবাই? এই যে ইকুয়েশনটা লিখলো, এই অঙ্কটা কিন্তু ছোট, কিন্তু এই ইকুয়েশনটা বোঝাটা কিন্তু খুব ডিফিকাল্ট। স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। জিনিসটা হচ্ছে -20°C আছে সাপোজ, তো এটা এখানে আছে, মাঝখানে গ্যাপ 2.5 মিলিমিটার। সাপোজ এটা 60 হইলো, 60°C, তাহলে বারটা একেবারে 2.5 মিলিমিটার ফিল আপ করলো। তাহলে কি তোমার অঙ্ক হয়েছে? এরপর 60-এ আসলো, তোমার কি অঙ্ক হয়েছে? না স্যার। কারণ মাত্র সে খালি গ্যাপটা ফিল করছে, সে কি ওয়ালে কোনো স্ট্রেস দেওয়া শুরু করছে না। সাপোজ তুমি 100তে নিলে, এবার 100তে নেওয়ার পর দেখলে এবার সে ওয়ালে ঢুকতে চাচ্ছে, ওয়াল তো এখানেই আছে, সে ওয়ালের মধ্যে ঢুকে যাচ্ছে। তাহলে কি ঢুকলে কি অবশ্যই সে ওয়ালে একটা প্রেসার দিবে, সেই প্রেসারের পরিমাণ হচ্ছে 35 MPa কখন হবে। তো সে কোন টেম্পারেচারের জন্য ওয়ালের প্রেসার 35 MPa হবে সেটা জানতে চাচ্ছে। তাহলে কি এই যে ডিফর্মেশন, মানে লেন্থ সমান লেন্থ তো হইতে হবে। তাহলে ডেল্টা টি এর জন্য যে লেন্থ, এই যে ডিফর্মেশন ডেল্টা টি এর জন্য এখানে তো ইনিশিয়াল ছিল, তাহলে আলটিমেটলি তোমার এরটুকু হচ্ছে কত? ডেল্টা টি। তো এটা কি কি পার করবে? 2.5 মিলিমিটার পার করবে প্লাস এই ডেল্টা ডিফর্মেশন পার করবে এটার।
2.5 মিলিমিটার প্লাস ডেল্টা ডিফর্মেশন, এই জন্য দেখো 2.5 মিলিমিটার প্লাস ডেল্টা ডিফর্মেশন। কনফিউশন থাকলে আরো বলতে পারো যদি না বুঝতে পারো। বুঝছো? ঠিক আছে স্যার। Okay. তো তাইলে এখন বাকি কাজ সোজা। তাহলে ডেল্টা টি হচ্ছে আমাদের আলফা দেয়া আছে, এল দেয়া আছে, ডেল টি, এটা আমরা বের করব। আর এই সিগমা স্ট্রেসও দেয়া আছে 35 এমপিএ, এল দেয়া আছে, ই দেয়া আছে, আর দেয়া আছে, সব দেয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে দেখবা ডেল্টা টি আসছে 70.6 ডিগ্রি সেলসিয়াস। এখন আমাদের ডেল্টা কি ছিল? আমাদের টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল সমান কত? 70.6 আমরা পাইলাম। তা টি ফাইনাল কত আমরা জানতে চাচ্ছি। টি ইনিশিয়াল কত ছিল আমাদের? -20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা কত পেলাম? টি ফাইনাল প্লাস 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 70.6। তাহলে টি ফাইনাল কত পাবো আমরা? 70.6 মাইনাস 20 কত? 50.6। 50.6 আসছে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে লাস্টের ম্যাথটা আমরা চলে যাই। তাহলে লাস্টের ম্যাথটা একটু বড়, একটু বুঝতে হবে। লাস্টের ম্যাথটা বলছে আমাদের as shown in the figure there is a gap between aluminium bar and the rigid slab. এটা একটা রিজিড স্ল্যাব, এটা একটা অ্যালুমিনিয়াম বার, এটা একটা কপার বার, এটা আরেকটা কপার বার। ঠিক আছে, তাহলে দেখতেছো অ্যালুমিনিয়াম বারের মাঝখানে একটু গ্যাপ আছে, কপার গুলিকে একেবারে কানেক্টেড, মানে একেবারে জোড়া লাগানো, কিন্তু কানেক্টেড বলতে জোড়া লাগানো, অ্যালুমিনিয়ামটা খোলা। আচ্ছা, বলছে ইনিশিয়ালি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আছে, ডেল্টা হচ্ছে এই 0.18 মিলিমিটার, এই ডেল্টার পরিমাণটা হচ্ছে 0.18 মিলিমিটার। বলছে এই স্ল্যাবের মাসটা নেগলেক্ট করতে বলছে। আচ্ছা ফাইন, সমস্যা নেই। তাহলে ক্যালকুলেট দ্য স্ট্রেস ইন ইচ রড when temperature of the assembly is increased to 95 ডিগ্রি। যদি 95 ডিগ্রি সেলসিয়াস হয় অবশ্যই কপার বাড়তে চাবে, অবশ্যই অ্যালুমিনিয়ামও বাড়তে চাবে, আবার কপার এই পাশে কপার বাড়তে চাবে টেম্পারেচার কারণে, তাহলে কি উঠে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো এখন বলছে এরিয়া, মানে সব ডাইমেনশন দেওয়া আছে, এরিয়া ই এটো, এটা কি কপারের জন্য আর কি অ্যালুমিনিয়ামের জন্য সব দিয়েছে। তাহলে এখন তোমাকে বলছে কোশ্চেনটি করছে কি, বলছে ক্যালকুলেট স্ট্রেস ইন ইচ রড। তাহলে কি আমাদের আলটিমেটলি স্ট্রেস বের করতে হবে। এখানে একটু অঙ্কটা আগে বুঝে নাও। এই ডায়াগ্রামটা আগে, আচ্ছা আগে আমরা একটু স্ট্রেসটা, মানে আমাদের আগে ডিফর্মেশন গুলি জানতে হবে, ডিফর্মেশন কতটুকু হচ্ছে। তাহলে ডেল্টা টি আমরা জানি আলফা এল ডেল থিটা, তাহলে ডেল্টা টি কোবাল্টটাকে বের করবো, মানে কপার বের করবো আগে। তাহলে কি আলফা দেয়া আছে, কপারের লেন দেয়া আছে, ডেল টি দেয়া আছে। কপারের লেন কত? 750 মিলিমিটার। ঠিক আছে, আলফা ডেল টি কত? 95 ছিল ফাইনাল, আর ইনিশিয়াল কত ছিল 10। তাহলে এখান থেকে পাইলে 1.07 মিলিমিটার ডেল্টা কপার। ডেল্টা টি অ্যালুমিনিয়াম কত পাইলা? আলফা দেয়া আছে, এল কত দেয়া হবে? অ্যালুমিনিয়ামে এল কত হবে? 750 থেকে কত 0.18 মাইনাস হবে অবভিয়াসলি, তাই না? 0.1, তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের লেন্থ ইন্টু এই ডেলটি একই জিনিস। তাহলে এখান থেকে এটা পাইলাম 1.472। তো দেখা কোনটা মনে হচ্ছে? অ্যালুমিনিয়াম কি কপারের চেয়ে বেশি বাড়ছে না ফাইনালে? মানে যখন ফাইনাল পজিশন গেছে তখন কি অ্যালুমিনিয়ামটা কপারের চেয়ে, সাপোজ কপার যদি একটু বাড়ে দুই পাশে, অ্যালুমিনিয়াম কি আর একটু উঁচু হয়েছে। এটা কি বুঝতে পারো সবাই এই দুইটা ভ্যালু থেকে? না স্যার। বুঝো নাই? তুমি জাস্ট ডেল্টা টি ক্যালকুলেট করবা, একবার কপারের জন্য একবার অ্যালুমিনিয়ামের জন্য। তো কোনটা বড় আসছে বলো? অ্যালুমিনিয়াম বড় আসছে, তাহলে কি অ্যালুমিনিয়াম বেশি লম্বা হবে, আর কপার কম আসছে তাহলে কি কপার কম লম্বা হবে। এখন কোশ্চেন হচ্ছে এটা তাহলে দেখতে কিরকম হবে। তাহলে জিনিসটা খেয়াল করো, ইনিশিয়ালি ওরা স্টেবল ছিল, ওর মাঝখানে গ্যাপ ছিল। তাহলে যখন টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়ার পর কি, সাপোজ অ্যালুমিনিয়াম একটু বাড়ছে, আর কপার কি সাপোজ একটু বাড়লো। মাইন্ড ইট, কপার কিন্তু এই বিমটার সাথে কানেক্টেড ছিল, অ্যালুমিনিয়াম কিন্তু হালকা ছিল। তাহলে অ্যালুমিনিয়ামকে এবার বিমটাকে কি পুশ করার চেষ্টা করবে না, উপরের দিকে ঠেলার চেষ্টা করবে একটা ফোর্স দিয়ে, তাই তো? যেহেতু অ্যালুমিনিয়াম বেশি বড় হয়ে গেছে, ও কি এই বিমটাকে ঠেলার চেষ্টা করবে একটা উপরের দিকে, আপওয়ার্ড ফোর্স দিবে।
এই যে ঠেলা যায়, কিন্তু কপার গুলি তো অ্যালুমিনিয়ামের মতো বাড়তে পারে না। তাহলে কপার গুলি কি করবে, যেহেতু কানেক্টর, সে কি ওকে নিচের দিকে ধরে রাখতে চাবে, তাই না? জি স্যার। মানে তাহলে কি এই ডায়াগ্রাম কি তখন এখন বোঝা যায় যে ফাইনাল পজিশনে যখন যাবে, তাহলে কি কপারের উপরে কি যদি তুমি ফোর্স চিন্তা করো, তাহলে ফোর্স দিতে আর রেজিস্টিং ফোর্স দেখা যায়, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে এই কপার দুইটা যে ফোর্স দিবে, মানে তাহলে কি অ্যালুমিনিয়ামটা ডাবল ফোর্স দিবে, কারণ দুইটা ফোর্স আলটিমেটলি সামেশন এফআই তো জিরো হইতে হবে। তাহলে কি ওরা দুইজন টেনে ধরে, কিন্তু অ্যালুমিনিয়াম উপরে চলে যেতে চাবে, ঠিক আছে? এই জিনিসটা বুঝি, এই 2F এফ জি স্যার। ব্যাপারটা। জি স্যার। আচ্ছা, তো তাইলে এখন দেখো, এই এখন আমাদের তাহলে ফোর্সের ব্যাপারটা আমরা বুঝে গেলাম, ফোর্সের কাজ শেষ। এখন আরেকটা আমাদের কি অ্যাজ ইউজুয়াল ডিফর্মেশনের পার্ট আছে। এখন ডিফর্মেশনের ক্ষেত্রে আমরা কি করব? তাহলে দেখো এই জিনিসটা একটু দেখো। তাহলে ইনিশিয়ালি এটা ছিল, গ্যাপ ছিল, এটা ছিল, ফাইনালি কি হইলো, এই ডেল্টা টি অ্যালুমিনিয়ামের জন্য এটা একটু কমাই দিই। ফাইনালি কি হলো, ডেল্টা টি অ্যালুমিনিয়াম সে ইনিশিয়াল থেকে একটু গেছে। তোমাকে কিন্তু আলটিমেটলি লেন্থ সমান লেন্থ এটা মিলাইতে হবে কন্ডিশনে, যখন তুমি কন্ডিশনটা লিখবা। তাহলে কিভাবে মিলাবা সেটা দেখো। তো প্রথমে ডেল্টা টি অ্যালুমিনিয়াম লিখছো, তাহলে ডেল্টা টি অ্যালুমিনিয়াম তুমি বুঝতেছো এখান থেকে একটু গেছে, তারপরে ফোর্সের ব্যাপারে আমরা আলোচনা করব না এখন। তাহলে এই ডেল্টা টি অ্যালুমিনিয়াম এটার সমান কার হবে, মানে এই ডেল্টা টি অ্যালুমিনিয়াম সমান কি হবে? প্রথমে কি এই একটু ডেল্টা পার করতে হয়েছে না তোমার, ডেল্টা টি অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে কি এই ডেল্টা লিখবা, মানে লেন্থ সমান লেন্থ, আমি হিসাব করতেছি সোজা কথা। তারপরে কি যোগ হয়েছে, কপার যোগ হয়েছে, ডেল্টা টি কপার, কপার তো বাড়ছে, তাহলে কি ডেল্টা টি কপার হলো, ফাইন। কপার তো একটা সার্টেন পর্যন্ত বাড়ছে, কিন্তু অ্যালুমিনিয়াম বেশি বাড়ার কারণে কি কপারের উপরে সে কি ফোর্স দেওয়া শুরু করছে, টানা শুরু করছে কপারকে। তাহলে কি এটা কি আরেকটা কি এবার কি অ্যাক্সিয়াল ফোর্সের কারণে কপারের যে ডিফর্মেশন সেটা আসবে। এবার কি শুধু ডেল্টা হবে, ডেল্টা কপার প্লাস আরেকটা কি, যে অ্যালুমিনিয়াম যে এই বিমের মধ্যে ঢুকে যেতে চাচ্ছে, তাহলে বিম কি বসে থাকবে? বিম তো তাকে এই টু ফোর্স দিয়ে ঠেলার চেষ্টা করবে, যে না তুমি আর ভিতরে যেতে পারবে না। তাহলে কি এই বিমও কি ওকে অ্যালুমিনিয়ামকে অ্যাক্সিয়াল ডিফর্মেশন করানোর চেষ্টা করে, তাহলে কি প্লাস ডেল্টা অ্যালুমিনিয়াম বিম। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এই ইকুয়েশনটা কি কারো মাথায় ঢুকছে? স্যার আরেকবার বললে ভালো হয়। আরেকবার বললে হ্যাঁ, ভালো হয়েছে। একটু প্রথমে আমি এই জন্য লেন্থ সমান লেন্থ বোঝানোর চেষ্টা করছি। যদি এই জিনিসটা বুঝো লেন্থ সমান লেন্থ, তাহলে অঙ্কটা ইজিয়ার হবে। তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে, তোমাকে তো কানেকশন মিলাইতে হবে। তাহলে আবার দেখাই, ইনিশিয়ালি এর মধ্যে গ্যাপ ছিল, তাহলে ডেল্টা টি অ্যালুমিনিয়াম আসলে কতটুকু গেছে, সে তো এই সব উপেক্ষা করে সে চলে গেছে। তো এটার জন্য আর পারিপার্শ্বিক অবস্থা কি হয়েছে, তাহলে ডেল্টা প্রথমে এই ডেল্টা টি অ্যালুমিনিয়াম যেটা, এটা সমান কি এই লেন্থ সমান কি এই লেন্থ সমান কি এই সবগুলি লেন্থের যোগফল, না? এটা তো বুঝো, এই সবগুলি লেন্থ সমান কি ডেল্টা টি অ্যালুমিনিয়াম। তাহলে সবগুলি লেন্থ কি কি, একটা কি কপার বড় হয়েছে, একটা কি কপার, এটা কি টেম্পারেচারের কারণে কপার বড় হয়েছে। যখন টেম্পারেচারের কারণে এই অ্যালুমিনিয়াম ওর থেকে ক্রস করে গেছে, তখন কি অ্যালুমিনিয়াম কপারকে টানা শুরু করছে, তাহলে কি অ্যালুমিনিয়ামের কারণে কপারের যে লেন্থ বড় হয়েছে। তারপর কি অ্যালুমিনিয়াম যখন এটার মধ্যে ঢুকে গেছে, এটার মধ্যে ঢুকে গেছে, তখন কি অ্যালুমিনিয়ামকে কি বিমটা প্রেসার দিছে 2F ফোর্সে, তাই তো? এখন কি অ্যালুমিনিয়াম চাপ খাওয়া শুরু করছে, কিন্তু চাপ খাওয়া তো সে তো বড় হয়েছে ঠিকই। তাহলে কি তার একটা অ্যাক্সিয়াল ফোর্সের কারণে কি সে এখানে আরেকটা লেন্থ বাড়ছে। তাহলে প্রথমে তাহলে এই ডেল্টাটি অ্যালুমিনিয়ামের সাথে কম্পেনসেট করার জন্য তোমার কয়টা লেন্থ লাগলো? চারটা, একটা দুইটা তিনটা চারটা লেন্থ লাগলো। তাহলে প্রথমে এই ডেল্টা কভার করতে হয়েছে, মানে এই জিনিসটাকে মিলানোর জন্য ডেল্টাটি অ্যালুমিনিয়ামকে কি কি কভার করতে, ডেল্টা কভার করতে হয়েছে, ডেল্টা টি কোবাল্ট কপার কভার করতে হয়েছে, কপারের জন্য অ্যাক্সিয়াল ফোর্স সেটা কভার করতে হয়েছে, প্লাস অ্যালুমিনিয়ামের নিজের কারণে যে বাধা প্রাপ্ত হয়েছে সেটা কভার করতে হয়েছে। এই জিনিসটা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। সবার হয়তো কনফিউশন লাগতে পারে, এই তিনটা নিয়ে সমস্যা নেই, এই অ্যালুমিনিয়ামটা কেন যোগ হইলো,
এই অ্যালুমিনিয়ামটা তুমি চাইলে এভাবে চিন্তা করতে পারো, ডেল্টা টি অ্যালুমিনিয়াম মাইনাস ডেল্টা অ্যালুমিনিয়াম, এভাবে চিন্তা করতে পারো যে ডেল্টা প্লাস ডেল্টা টি কপার প্লাস ডেল্টা কপার। তাহলে দেখো তোমার হিসাবে কি মনে হয়, যদি এই বিমটা না থাকতো সে তো ফ্রিলি আরো উপরে উঠতে পারতো, অবভিয়াসলি সে আরো চাইলে কি আরো বেশি যেতে পারতো না, যেহেতু যদি বিমটা না থাকতো। তাহলে কি এই বিমটা থাকার কারণে কি একটা অ্যাক্সিয়াল ফোর্স দিছে, যেটা কারণে কি ডেল্টা টি অ্যালুমিনিয়াম একটু মাইনাস হয়েছে, তো এই মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে প্লাস দেখাই আসলে। এভাবে চিন্তা করতে পারো, মানে যার যেভাবে বুঝতে সুবিধা হয় আর কি। এখানে এর জন্য এখানে একটু ভুল করছে, এখানে দেয় নাই ডেল্টাটা হবে। এই জিনিসটা কি বুঝছো? বুঝলে একটু হ্যাঁ বলো। জি স্যার। আচ্ছা, তো তাইলে এখন কন্ডিশন শেষ, তাহলে এখন আমরা জাস্ট ভ্যালুগুলি বসাবো। তাহলে ডেল্টা টি অ্যালুমিনিয়াম জানি, সব ভ্যালু তো আমাদের বের করে গেছে। ডেল্টা টি অ্যালুমিনিয়াম জানো, ডেল্টা অ্যালুমিনিয়াম কি আমাদের কি এটা কি আসলো, ডেল্টা অ্যালুমিনিয়াম কি আমাদের পি এল বাই এ ই অ্যালুমিনিয়াম হবে। ডেল্টা কোবাল জানো, সরি কপার জানো, কপারের অ্যাক্সিয়াল ফোর্সের জন্য কপার সেটাও জানো পি এল বাই এ জানো। আর এই ডেল্টা কত, 2 পয়েন্ট কত, এটা জানি হচ্ছে মানে 0.18 মিলিমিটার, সব জানো। তো এই ইকুয়েশনে বসাবা, বসানোর পর আননোন কি থাকবে, খালি পি থাকবে, পি থাকবে না, সরি এই পিটা এখন। আচ্ছা, এখানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পি কত বসাবা, 2F বসাবা। আর এই কপারের ক্ষেত্রে পি কত বসাবা, খালি এফ বসাবা। কারণ ডায়াগ্রামে দেখো, কপারের ক্ষেত্রে এফ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কত, 2F। ঠিক আছে, তাহলে এই এফ বসাইলা, বসানো এই যে দেখো ওরা এফ বসাইছে আর 2F বসাইছে, তো বসানোর পর জাস্ট এফ আননোন থাকে, তো এফ বের করবা। এফ বের করলে সব শেষ। কপার পেয়ে যাবা, কপার ছিল এফ, অ্যালুমিনিয়াম পেয়ে যাবা 2F। তারপর কি স্ট্রেস বের করার জন্য জাস্ট এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিবা। ঠিক আছে, তাহলে হোপফুলি এটা পারবা। তোমাদের কিন্তু এই 2 লেকচারের উপরে সিটি হবে, মানে যখন ক্লাস হয় আর কি, ওপেন হয়। আমি আগে হয়তো জানান দিব যে কবে সিটি নেবে, বাট এই মানে ফার্স্ট সিটিটা এই 2টা লেকচারের উপরে হবে। তো এটা নিয়ে কোনো কনফিউশন আছে আর কারো? তাহলে আজকে পড়া এখানেই শেষ। স্যার জিপিএ টার ফুল ফর্ম কি? জিপিএ গিগাপাস্কেল, গিগাপাস্কেল। আর এমপিএ মানে মেগাপাস্কেল। এখানে তো আমাদের ইউনিট চেঞ্জ করার কোনো কাহিনী নেই। ইউনিট চেঞ্জ করে, ইউনিট কনসিস্টেন্ট রাখতে হবে। তোমাকে দেখো সব মিলিমিটার দেওয়া আছে, যদি সব মিলিমিটার দেওয়া থাকে সমস্যা নেই, যদি এখানে একটা মিটার দেওয়া থাকতো তখন কি এটাকে মিলিমিটার নিতে হতো, বুঝছো? এই যে দেখো ওরা 70 জিপিএ মানে কি 70,000 এমপিএ, ওখান থেকে কনভার্ট করছে, কিন্তু কনভার্ট না করলে কিন্তু অঙ্ক মিলবে না, বুঝছো? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স দিলাম না সবাইকে, অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট দিয়ে দিলাম, যেহেতু সবাই গ্রামে বাড়ি যাচ্ছে, সেটা নিয়ে আর সমস্যা নেই। তাহলে আজকে আপাতত একটু কি, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, না মিটিং এন্ড করে দিলাম। ঠিক আছে, আমি তাহলে এন্ড করে দিলাম মিটিং।